বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ঘরকন্নার হেসেলের নতুন একটি ঝলমলে দিনে তোমাদের সকলকে সাথে নিয়ে আজকের দিনটি শুরু করছি। আজকের দিনটি হচ্ছে সোমবার। ঘড়িতে এখন সকাল ওই 6:15 মতন বাজছে। আজকে একটু লেট করে উঠেছি কারণ আজকে বেশ অতটা তাড়া নেই। তো এরপর আমি এখানে কালকে যে টবে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোকে ছাদে দিতে যাব। আর ছাদে না আমাদের বিকেলবেলায় 5টা সাড়ে 5টার দিকে তালা দিয়ে দেয়। তো সেই জন্য একটা টব ছিল নিচে, তো সেই টবটাতে লাগিয়েছিলাম। আর বাকি যে দুটো গাছ এনেছিলাম সেই দুটো গাছকে এখন ছাদের টবে লাগাতে যাব। আর তার আগে দাঁড়াও, তোমাদেরকে একটু কোকিলের ডাকটা শুনে দিই, দেখো কি মিষ্টি শুনতে লাগে। আর ছাদে সব গাছগুলো লাগানো হয়ে গেছে। এখন ভাবলাম ছাদের গাছগুলোতে একটুখানি পটাশও দিয়ে দিই। তো সেই জন্য আমি পটাশটা নিয়ে চলে এসেছি ছাদে। আর ছাদে না আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে। এখানে একটা লক্ষ্মী জবা ফুটেছে, আর এখানে না এই ঘিয়া কালারের যে জবা গাছটা আছে সেই জবা গাছটাতে একটা কড়ি এসছে। তো এটা বোধহয় কাল পরশু করে ফুটে যাবে, কালকেই মোস্ট প্রবাবলি ফুটে যাবে। আর এখানে না নয়নতারাগুলো এত ঝোপালো হয়েছে, ঝোপের ভেতরে ভেতরে ফুলগুলো ফুটছে। তো এখানে নয়নতারা ফুটেছে। আর এখানে যে গাছগুলো লাগিয়েছিলাম সেই গাছগুলোতে কড়িগুলো ছিল, সেই কড়িগুলোর থেকে ফুল ফুটবে। আর এই দেখো ছোট্ট মতন নয়নতারা একটা বেবি প্ল্যান্ট বার হয়েছে। আর এই নয়নতারাগুলোতে না অনেক কড়ি এসছে। আর জানো তো, এইভাবে নয়নতারাগুলো আমি পিঞ্চিং করে দিয়েছিলাম, তাতে না নয়নতারা গাছগুলো বেশ ঝোপালো হয়েছে। আর এখন সব গাছগুলোতে ভালো করে পটাশ দিয়ে দিচ্ছি। আর এখন না যেহেতু বৃষ্টি বৃষ্টি মতন হচ্ছে, তাই ছাদে প্রতিদিন জলও দিতে হচ্ছে না। গাছগুলোতে বেশ মাটিটা ভেজা ভেজা থাকছে। আর দেখো এই লক্ষ্মী জবাটাতে কত কড়ি এসছে। আর এখানে লাল যে নয়নতারাটা সেটাও দুটো ফুটেছে, ওটা কালকেই নিয়ে এসেছিলাম, তো ওটা কড়ি সমেতই ছিল, তো ফুটেছে। এরপরে আমি নিচে এসে না জানলাটাকে খুলে দিচ্ছি। আর এই সকালবেলায় এত সুন্দর সুন্দর ঠান্ডা হাওয়া দেয় না, বেশ ভালো লাগে। আর এখন যেহেতু না কয়েকদিন ধরে মেঘ মেঘ বৃষ্টি হচ্ছে, তো সেই জন্য সকাল দিকে অতটা রোদের তাপ থাকে না, তো সকাল দিকটাতে খুব সুন্দর হাওয়া দেয়। আর এরপর আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। ফ্রেশ বলতে আর কিছুই না, ওই চুলটাকে একটু সামান্য খালি বেঁধে নিচ্ছি। আর চুলটাকে না একটু উপরে তুলে বেঁধে রাখি, কারণ কি বলতো, এরপরে তো ঢুকবো রান্নাঘরে। আর রান্নাঘরে যে পরিমাণে গরম, সেই জন্য চুলটাকে একটু উপরে তুলেই বেঁধে রাখি। আর এই গরমের সময়তে কি হচ্ছে বলতো, সবসময় চুলটাকে গুটিয়ে বেঁধে রাখার জন্য না চুলটা বেশ ভেতরটা বেশ ঘাম ঘাম মতন রয়ে যাচ্ছে। ওই জন্য রাত্রেবেলা এখন চুলটাকে তুলে বেঁধে রাখি না, রাত্রেবেলা চুলটাকে খুলে বা বিনুনি করে শুয়ে পড়ি। আর সকালবেলা না বাসি কাজকর্ম কমপ্লিট করার সময় আমি এই রান্নাঘরে কার্পেট দুটো কেচে দিয়েছিলাম। তো এগুলো এখন আর মেলতে যাব না, একটু পরে তো পিউ আসবে, তো পিউকে দিয়ে ছাদে মেলা করাবো। আর সকালে সব বাসি কাজকর্ম কমপ্লিট করে প্রথম কাজ হচ্ছে আমার নিজে ফ্রেশ হয়ে ঠাকুর ঘরে এসে গোপালকে ওঠানো। তো এখানে আমি গোপুসোনাকে উঠিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে এখন সুন্দর করে ছাদে যে কটা ফুল পেয়েছিলাম সে কটা ফুল দিয়ে পরে সাজিয়ে দিচ্ছি। আর এরপরে ঠাকুরকে সকালবেলায় ভোগ লাগিয়ে দেবো। আর সকালে উঠে না আমার ডেলিকার রুটিন হচ্ছে বলতে পারো বাসি কাজকর্ম, ঘরটাকে ঝাঁট দিয়ে কাপড় ভিজিয়ে নিজে একটুখানি ফ্রেশ হয়ে গোপুসোনাকে ছাদ থেকে একটুখানি ঘুরে এসে গোপুসোনাকে ওঠানো। এরপরে আমি ঢুকি রান্নাঘরে। তো এরপরে রান্নাঘরে চলে এসেছি। আর রাত্রেবেলা আমি গ্যাসটা সব কিছু মুছে, ইন্ডাকশনটা মুছে এরকম কাভার দিয়ে রেখে দিই। তো এটাকে এখন তুলে পরে আগে চিয়া সিডটাকে ভিজিয়ে নেব। আর চিয়া সিডটা ওইদিকে যতক্ষণ ভিজবে ততক্ষণ আমার অনেকগুলি কাজ হয়ে যাবে। তো চিয়া সিডটাকে ভিজিয়ে রেখে দিচ্ছি। আর আজকে না জলটা জানো তো একটু বেশি গরম হয়ে গেছিলো, সেই জন্য চিয়া সিডটা বেশ অনেকক্ষণ ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর আগে তো আমি কাপে করে খেতাম, তো আমি চিয়া সিডটা খাওয়াতে এতটা উপকার পেয়েছি, এখন আমি এবারে চিয়া সিডের পরিমাণটা একটু বাড়িয়ে একটা বড় গ্লাসে করে এখন খাচ্ছি। আর এরপরে সকালে ব্রেকফাস্ট বানানোর জন্য চলে এসেছি। তো আজকে বানাবো সাদা আলুর তরকারি, আর এখানে বানাবো লুচি। তো সাদা আলুর তরকারি বানানোর জন্য আমি আলুটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তো এখানে আমি দুটো আলু নিয়েছি। তো বাপি তো আলু খাবে না, এখানে আমাদের 3 জনকার মতন আলু। তোমরা কারা কারা আলুর তরকারি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো আলুর তরকারি না ভীষণ প্রিয়, কিন্তু না ওর বাবা অতটা আলুর তরকারি পছন্দ করে না। কিন্তু যা হোক, মাঝে সাঝে আলুর তরকারি না বানালে ভালোও লাগে না। প্রতিদিন কি আর তরকারি বানাবো। ঘরের একটা বড় কাজ হচ্ছে যে সকাল বিকেল কি রান্না করব, এটা হচ্ছে ডিসাইড করা ভীষণ বড় একটা কাজ, জানো তো। প্রতিদিন সে একই রকম তরকারি একটু অন্যভাবে বানানো, এটাই হচ্ছে কথা, যে প্রতিদিন একই কি রান্না করব। তো এখানে আমি আলুর তরকারিটা একদম সিম্পলভাবেই বানাচ্ছি। একটু হিং আর জিরে ফোড়ন দিয়ে একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর জল দিয়ে এখানে আলুর তরকারিটাকে ঢেকে রেখে দেবো।
আর এরপরে আমি এদিকে লুচি বানিয়ে নিচ্ছি। আজকে একদম প্লেন লুচি বানিয়েছিলাম, কোনো রকম কোনো পুর দিইনি। তো আমার বেটু না লুচি খেতে ভীষণ ভালোবাসে, তো ওই জন্য আমি একদম প্লেনভাবে লুচিটাকে আজকে বানিয়েছি। আর এখানে না তোমাদের কাছে একটা হেল্প চাইছি। এই যে ছোট ছোট স্পাইডার প্ল্যান্টটা থেকে দেখো এই ছোট ছোট পোকাগুলো হয়েছে, এই পোকাগুলো কি করে যাবে তোমরা যদি কেউ জেনে থাকো একটু কমেন্ট করে জানাবে। তো আমি না গাছগুলোর মধ্যে নিম অয়েল স্প্রে করেছি, তারপরে হচ্ছে যে এখানে আমি যে হিটগুলো হয় না সেই হিটগুলোও দিচ্ছি। তো হিটগুলো যতক্ষণ দিচ্ছি ততক্ষণ পোকাগুলো যাচ্ছে, তারপরে আবার হচ্ছে। তোমরা যদি কেউ জানো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এরপর যাব স্নানে। তো স্নানে যাওয়ার আগে আমি ওয়্যাক্সিং স্ট্রিপটা কয়েকদিন আগে কিনেছিলাম, তো এখানে ওয়্যাক্সিংটা করা হয়নি, তো ভাবলাম যে আজকে ওয়্যাক্সিংটা করি। এই ভিটে প্রফেশনাল রেডি টু ইউজ হাফ বডি ওয়্যাক্সিং স্ট্রিপ দিয়ে পরে আমি ওয়্যাক্সিং করি। এটার দাম নেয় তোমার 110 টাকার মতন। তো এটা না খুব সহজলভ্য। এমনি আমরা যদি পার্লারে ওয়্যাক্সিং করতে যাই তো মোটামুটি একবার ওয়্যাক্সিং করতে 200 থেকে 250 টাকার মতন নিয়ে নেবে। এটার মধ্যে মোটামুটি 8টার মতন স্ট্রিপ থাকে। তো মোটামুটি একটা যে স্ট্রিপ থাকে সেই স্ট্রিপটার মধ্যে 2টো পার্ট থাকে। তো এটার সাহায্যে মোটামুটি 4 বার আরামসে ওয়্যাক্সিং করা যাবে শুধুমাত্র হাতের ওয়্যাক্সিং করলে। আর হাত পা দুটো ওয়্যাক্সিং করলে 2 বার মতন ওয়্যাক্সিং করা যাবে। তো এটা খুব সহজেই দেখো এরকমভাবে বসিয়ে দিয়ে এটার মধ্যে জেলটা ফিক্স করাই থাকে। আর এটা না 48 মাস পর্যন্ত রেখেও ইউজ করা যেতে পারে। এটার এক্সপায়ারি ডেটটাও থাকে 48 মাস পর্যন্ত। তো সেই জন্য অনেক দিনই এটাকে ইউজ করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তো এই ওয়্যাক্সিং স্ট্রিপটা আমার না খুবই ভালো লাগে, আর আমি এটাই ইউজ করে আসছি মানে অনেক দিন থেকে। কোনো রকম কোনো র্যাশ বা কিছু যে বেরোবে সেটাও বেরোয় না। আর এটা আমি অ্যালোভেরাটা ইউজ করেছি। আর এরপরে না এটার মধ্যে এরকম ফেসিয়াল অয়েল দেওয়া একটা করে টিস্যু থাকে, যার সাহায্যে সহজেই এখানটা মুছে নিতে পারো। আর এই ফেসিয়াল অয়েল দেওয়া টিস্যুগুলো না এই নখের গোড়াগুলোতে মুছলে পরও খুব ভালো হয়। এরপর আমি স্নান সেরে এখন হালকা করে স্কিন কেয়ার করে নিচ্ছি, একটু সানস্ক্রিন লাগিয়ে নিচ্ছি হাতে মুখে। আর এরপরে একটু সিঁদুর ঠেকে এরপর যাব পুজো দিতে। আর আজকে না বাথরুমটাকে ঘষেছিলাম। সোমবার আর শুক্রবার দুদিন আমি সপ্তাহে বাথরুমটা ঘষি, তো সেই জন্য সোমবার আর শুক্রবার দুদিন যেহেতু মাথায় স্নান করি দুদিনই আমি বাথরুম ঘষার ডেটটাকে রেখেছি। আর এরপরে এখানে ফুল বেশ আজকে অনেক কটা ফুল পেয়েছি দেখো। তো ফুল দিয়ে এবারে সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়ে নিচ্ছি। আর জানো তো আমাদের এখানে যে কলকে গাছটা আছে নিচে, সেই নিচের কলকে গাছটাতে অনেক ফুল আছে কিন্তু অনেক উঁচুতে উঁচুতে। আর নিচে একদম নিচে যে ডালগুলো নেমে আছে সেই ডালগুলোতে যে কড়িগুলো থাকে সেগুলো অনেক সকাল থেকে সবাই ফুল তুলে নেয়। তো সেই জন্য কলকে ফুলগুলো তুলতে তুলতে না মানে ডালটাকে অনেকটা টেনে টেনে নিচে নামাতে হয়। তো যাই হোক আজকে অনেক কটাই ফুল পেয়েছিলাম। গোপুসোনাকে স্নান করে দিয়েছি, এরপরে গোপুসোনার যে গয়নাগুলো আছে সেগুলোকে পরিয়ে দিচ্ছি। আর গোপুসোনাকে এই পাতলা পাতলা জামাগুলো এখন এই গরমে পরাচ্ছি। এই পাতলা পাতলা জামাগুলো না খুবই ভালো, জানো তো এরকম জামা আমাকে আরো 2-3টে মতন কিনতে হবে। আজকে যেহেতু সোমবার তো সেই জন্য আজকে শিব ঠাকুরকেও স্নান করিয়ে নেব। তো প্রতি সোমবারে সোমবারে শিব ঠাকুরকে এইভাবে ভস্ম দিয়ে আমি স্নান করিয়ে নিই। শিব ঠাকুর প্লাস নন্দী মহারাজ প্লাস ত্রিশূল বেলপাতা নাগ সমস্ত কিছু কলকে সমস্ত কিছুকেই আমি ভস্ম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। ভস্ম দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই জলটাকে একটা বাটির মধ্যে রেখে দিই। এই জলটাকে তুলসী গাছের গোড়াতে দিয়ে দেব। এরপরে আমি এখানে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেশ খানিকটা মতন গোলাপ জল। আর গোলাপ জলের সঙ্গে আমি এখানে মিশিয়ে দেব অগরু। এখন যেহেতু গরম পড়েছে তো সেজন্য আমি এখানে অগরু দিয়ে দেব। আর এটার সঙ্গে মিশিয়ে দেব ঘি মধু। তো সমস্ত কিছু একসঙ্গে মিশিয়ে আমি শিব ঠাকুরকে স্নান করে দিচ্ছি। প্রতি সোমবারে সোমবারে সবসময় দুধ থাকে না, তো সেই জন্য এইভাবে ভালো করে শিব ঠাকুরকে অভিষেক করিয়ে তারপরে সেই জলটাকে একটা বাটির মধ্যে রেখে দেব। ফুলগুলোর মধ্যেও খানিকটা অগরু দিয়ে নিলাম। আর এখানে দেখো আজকে বেশ সুন্দর অপরাজিতা পেয়েছিলাম, সব ফুল দিয়ে সুন্দর করে শিব ঠাকুরকে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি। আর এরপরে সব ঠাকুরকে আমি ফুল দিয়ে পুজো দিয়ে নিয়েছি। আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমি চলে এসেছি রান্নাঘরে। আজকে বানাবো শুক্তো। তো শুক্তো বানানোর জন্য আমি এখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি। এখানে আমি নিয়েছি লাল আলু, আলু, গাজর, উচ্ছে, বেগুন, আর এখানে নিয়েছি খানিকটা ডাঁটা। এখানে আমি লাউ ডাঁটা ছিল, লাউ ডাঁটা নিয়েছি। আর এদিকে বিগ বাস্কেট থেকে কিছু জিনিস অর্ডার করেছিলাম সেগুলোও চলে এসছে। এখানে একটা ব্রেড অর্ডার করেছিলাম আর বেটুর জন্য 4টে বাউলি অর্ডার করেছিলাম।
করেছিলাম। আর এখানে দেখি কি নুনের প্যাকেটটা শেষ হয়ে গেছে, তো সেই জন্য 1 প্যাকেট নুন অর্ডার করেছিলাম। আর এরপরে আমি এখানে শুক্তোটা করে নিচ্ছি। প্রথমে না বড়িগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে বড়িগুলোকে তুলে নেব। এরপরে একে একে সব সবজিগুলোকে ভেজে নেব। প্রথমে যে রুট ভেজিটেবল যেগুলো আছে, আলু, গাজর, মূলো, যেগুলো একটু শক্ত সবজি, সেই সবজিগুলোকে প্রথমে ভেজে নেব। সমস্ত সবজিগুলো একে একে ভেজে তুলে নেব। এখানে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপরে গাজরগুলোকে ভেজে নিচ্ছি। গাজরগুলো এগুলোকে বেশ সেদ্ধ করে ভাজার দরকার নেই, একটুখানি ভাজলেই হবে। তো এগুলোকে ভেজে নিচ্ছি গাজরগুলো। এরপরে এখানে মূলো, লাল আলু সমস্তটাই ভেজে নিয়েছি। এরপরে লাস্টে যে সবজিগুলো নরম সবজি যেমন বেগুন, সেই সবজিগুলো দেব। আর উচ্ছেটাকে সব থেকে শেষে ভাজবো। উচ্ছেটাকে সব থেকে শেষে ভাজলে না কোনো সবজির মধ্যে তেতো ভাবটা আসে না, তো সেই জন্য উচ্ছেটাকে সবার লাস্টে ভাজবো। আর তারপরে যে ডাঁটাগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, তো সেই ডাঁটাগুলো দেখো হাফ বয়েল হয়েছে, পুরোপুরি কুক হয়নি, খালি ডাঁটাগুলোর থেকে মানে হালকা করে চেপা যাচ্ছে। ডাঁটাগুলো সিদ্ধ করে নেওয়ার কারণ এটাই যে যেহেতু ডাঁটাগুলো একটু শক্ত হয়, তো সেই জন্য এই সবজিগুলোর সঙ্গে যাতে সেটা সহজেই হয়ে যায়। তো ওইদিকে ডাঁটাগুলো আমার ভাজা হয়ে গেছে। এদিকে মিক্সার জারের মধ্যে এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর পোস্ত। সর্ষে, পোস্ত আর সামান্য আদা দিয়ে পরে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কোনো লঙ্কার ব্যবহার করছি না, তোমরা চাইলে এখানে লঙ্কার ব্যবহার একসঙ্গে করতে পারো যদি কোনো ছোট বাচ্চার জন্য না বানাচ্ছ তাহলে। তো এখানে আমি তেজপাতা, 5 ফোড়ন দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এরপরে যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়েছিলাম, সেই সর্ষে পোস্তর পেস্টটা দিয়ে পরে এখানে বেশ ভালো করে এটাকে কষিয়ে নেব। এই সময় এর মধ্যে নুন দিয়ে দেব, পরিমাণ মতো নুন দিয়ে দেব। আর এরপরে এটাকে বেশ ভালো করে অনেকক্ষণ থেকে কষিয়ে নেওয়ার পরে হালকা যখন তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে সবজিগুলো দেব। আর এখানে না আমি একটু পরিমাণে হলুদ দিয়েছি, কারণ বলা হয় যে হলুদ ছাড়া কোনো রান্না খেতে নেই। নর্মালি শুক্তোতে হলুদ দেয় না, কিন্তু আমি একটু সামান্য পরিমাণে হলুদ দিয়েছি। আর এখানে আরেকটা মশলা বানিয়ে নিচ্ছি, যেটা হচ্ছে শুক্তো রান্নার মেন মশলা। এখানে আমি একটা তাওয়ার মধ্যে খানিকটা রাঁধুনি আর খানিকটা মৌরি নিয়ে পরে বেশ ভালো করে রোস্ট করে নিয়েছি। এরপরে এটাকে একটা হামাল দিস্তার সাহায্যে ভালো করে গুঁড়ো করে নেব। এখানে সব সবজিগুলো দিয়ে নিয়েছি, সবজিগুলো ভালো করে মিশিয়ে নেব। এরপরে এই যে হামাল দিস্তার সাহায্যে গুঁড়োটা করলাম রাঁধুনি আর মৌরি, সেই গুঁড়োটা দিয়ে নেব। এই রাঁধুনি আর মৌরির গুঁড়োটা দিয়ে ভালো করে আবার সবজিগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর এরপরে যখন সবজিগুলো খুব ভালোভাবে মিশে যাবে তখন এর মধ্যে জল দিয়ে দেব। জল দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাতে কাঁচা লঙ্কাগুলো সিদ্ধ হবে কিন্তু গলে যাবে না। আর নামানোর আগে সামান্য ঘি দিয়ে পরিবেশন করেছি। আর এটা হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। এখানে করেছিলাম চাল কুমড়োর তরকারি, কুঁদরি ভাজা, শুক্তো, অড়হরের ডাল, পাঁপড় ভাজা। এরপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমি বেশ কিছুদিন আগে তোমাদের সঙ্গে একটা শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি কয়েকটা হোম ট্যুরের জিনিস কিনেছি, মানে ঘরের কয়েকটা জিনিস কিনেছি। তো সেখানে আমার এই শু র্যাকটা না খারাপ এসেছিল, তো সেটা রিপ্লেসমেন্টের জন্য দিয়েছিলাম। তো ওই শু র্যাকটা রিপ্লেসমেন্টের জিনিসটা এখন এসছে। তো এটাকে চলো আনবক্সিং করা যাক। দেখো, এটা হচ্ছে একটা মাল্টিপারপাস র্যাক। এটা তোমরা যে কোনো জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। আর এখানে না এই শু র্যাকটার মধ্যে 4টে থাক আছে। তো এটাকে না প্রথম যে র্যাকটা এসেছিল সেটা আমার কিছুতেই দাঁড়াচ্ছিল না। এই যে স্ট্যান্ডগুলো ছিল সেই স্ট্যান্ডগুলো কিছুতেই দাঁড়াচ্ছিল না। এই যে কালো কালারের স্ট্যান্ডগুলো দেখছো, এই কালো কালারের স্ট্যান্ডগুলোকে পিছন দিকে টেনে পরে ফিক্সড করতে হয়, তবে এটা দাঁড়াবে। তো এটা আমি যে কাজে ব্যবহার করেছি সেটা হচ্ছে এই যে বাথরুমের সামনে আমার যে জুতোগুলো থাকে, সেই জুতোগুলো খুবই অগোছালো হয়ে থাকে, তো সেগুলো রাখার জন্য আমি ব্যবহার করেছি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতন সকলকে টাটা, বাই বাই। কালকে আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে।